ডিয়ার অনিতা দিদি, প্রণাম। সবসময় একটা অদ্ভুত ভয় তাড়া করে, কাউকে বিশ্বাস করতে পারি না। মনে হচ্ছে যেন যেন কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। দিদি, এত ভয় আমি আগে কোনো দিনই পাইনি। আমার জীবনটা তো কত সহজ সরল ছিল। এখন ভাবলে মনে হয় ওই দিনগুলো কত ভালো ছিল, যখন আমি এই অবস্থায় ছিলাম না, সবার মতোই হেসে খেলে দিন কাটছিল। যখন আমি প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমি जमाना क्या कहेगा, ओ छोड़ दो आंचल, जमाना क्या कहेगा। हा इन अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा। ओ छोड़ दो। ओके कट्स। ম্যাডাম ম্যাডাম আসুন। স্পট দাদা। হ্যাঁ স্যার। জুস নিয়ে আসুন ম্যামের জন্য। নিকিতা দেবী, আমাদের জুটি কিন্তু দারুণ হিট হবে। পরের সিনটা তোমারই। সোলো যাও, রিহার্সাল করো মেকআপ রুমে। চলো বসো। তুমি জানো তুমি খুব বড় হিরোইন হতে চলেছ, কিন্তু যদি এরকম ছোটখাটো শিল্পীকে অ্যাটেনশন দাও না, তো কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এটা ক্লাসরুম না, সেট, ফিল্মের সেট। তোমার কোনো দরকার নেই এই সমস্ত ছোটখাটো লোকের সাথে ক্যাজুয়ালি কথা বলার। নিজের অ্যাক্টিংয়ে মন দাও। আর হ্যাঁ, যদি এই ইন্ডাস্ট্রিতে কেউ তোমাকে স্টার বানাতে পারে, সেটা একমাত্র আমি, কুলদীপ কুমার। হ্যালো, পুলিশ স্টেশন। কাউকে দেখলে? না স্যার। চলো। কি ম্যাডাম, বেকারই টেনশন করছেন আপনি? এত রাতে নিজেও টেনশন করছেন আর আমাদেরকেও টেনশনের মধ্যে ফেলছেন। দেখুন ইন্সপেক্টর, আমার পুলিশকে ডাকার কোনো শখ নেই। আমি নিজে ওই ছায়াটাকে দেখেছি, আর আর ওর জুতোর আওয়াজও পেয়েছি। আপনারা কি কোনো শব্দ শুনেছেন? না স্যার, আমি জেগেছিলাম কিন্তু কোনো শব্দ শুনিনি। তো তো আমি কি পাগল নাকি যে এরকম উল্টোপাল্টা কথা বলছি? ও গড! দেখুন ইন্সপেক্টর, যদি এইভাবে আপনার কেউ প্রাণ নিতে চাইতো, তখন আপনি বুঝতে পারতেন। আমার যদি কিছু হয়ে যায় না, যদি আমার কিছু হয়ে যায়, তার জন্য আপনি রেসপন্সিবল হবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন তাহলে আরেকবার চেক করে নিচ্ছি আমি, তাহলে শান্তি হবে তো? ওফো, সেই ওই একই ডাল আর তরকারি। আরে কখনো কখনো কচুরি সিঙ্গারাও তো দিতে পারিস। আচ্ছা এক কাজ কর, তুই আগে খা।
নে তরকারিটা খা খা। তাড়াতাড়ি কর। ডাল রুটি দিয়ে, আরে তাড়াতাড়ি কর। জল খা, মুখ লাগাস না, উঁচু করে খা। মাথা টাথা ঘুরছে না তো? না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি খেয়ে নেব। যা না। This is for my darling Geeta. For the super success of our first feature film. থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি জানো ও প্রোডিউসার মাথুর এসেছে, বলছিলেন যে তোমাকে নেক্সট ফিল্মের জন্য সাইন করাবেন। চেকও রেডি, বাস ম্যাডাম যদি রাজি থাকেন। ওর সাহস কিভাবে হলো তোমাকে ওর ফিল্মে হিরোইন নেবার? ভাগিয়ে দিয়েছি আমি, সোজা বলে দিয়েছি আমি আমার আবিষ্কারকে কখনোই শেয়ার করতে পারবো না। শি ইজ মাই ডিসকভারি। ক্ষমতা থাকলে অন্য অ্যাক্ট্রেসকে দাঁড় করিয়ে দাও। এমনিতে যদি তুমি ওর ছোট আর বাজি ফিল্মে যদি কাজ করতে চাও। না 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 না, আমি তো নিজের জীবনে শুধু 10টা ছবি বানাবো, সব কটাই হবে সুপার হিট। ইটস ইয়োর চয়েস, ইউ আর ফ্রি বেবি। না না, এ আপনি কি বলছেন? আমি তো আপনি ছাড়া আর কারোর ফিল্মে কাজ করার কথা ভাবতেই পারি না। সত্যি? এসো এসো এসো, বসো 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 বসো। তাহলে হলো আজকের থেকে, না না এখন থেকে এই বাড়িতে তুমি আমার সাথে থাকবে, কোথাও যাবে না। আমি এখানে? হ্যাঁ। না না, এটা কি করে সম্ভব? না মানে আপনি তো আপনার ফ্যামিলির সাথে থাকেন না, আপনার বউ বাচ্চারা। দেখতে পাচ্ছ আমার স্ত্রী সন্তানকে? আরে আমার বউয়ের জন্য আমি শুধু একটা বেয়ারের চেক ছেড়ে দিয়ে চলে গেছে অন্য ফ্ল্যাটে বাচ্চাদের নিয়ে। এমনিতে আমার জন্য তোমারও যদি কোনো চিন্তা না থাকে তো তুমি যেতে পারো। না না না, সবারই একটা জীবন থাকে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো। আমি সামলে নেব নিজে নিজেকে। না না, আমি এই কথা বলতে চাইনি। আমি আপনাকে একলা থাকতে দেব না, আমি থাকবো আপনার সঙ্গে চিরকালের জন্য। সত্যি? ম্যাডাম, অনিতা দিদির ফোন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দিদি। দীপু বলছিল কাল রাতে তুই আবার পুলিশ ডেকেছিস। হ্যাঁ দিদি, এখনো পর্যন্ত তো সব ঠিক আছে, কিন্তু বিপদ আছে দিদি। কেউ আছে যে প্রত্যেক রাতে বাড়িতে ঢুকে আসে, আমি ওর ছায়া পর্যন্ত দেখেছি। না গীতা, এসব তোর মনের ভুল, এরকম কিছু নেই। ফিল্ম দেখে দেখে না তুইও ফিল্মি হয়ে গেছিস। আচ্ছা তুই এক কাজ কর, আমার কাছে চলে আয় পুনা। না দিদি, আমি এখান থেকে কিছুতেই যাব না। সবাই তো এটাই চায় যে কবে আমি বাড়ি ছাড়ি। আচ্ছা ঠিক আছে, আসিস না। আমি একটা কাজ করি, আমি সময় পেলেই আমি চলে যাব। ঠিক আছে দিদি। ওকে। সীমা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে।
সীমা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে তো রে। কি জানে কোথায় চলে যায় সবাই। দেখেছো অনিতা দিদি, আমি বলেছিলাম না তোমাকে কেউ আছে যে আমাকে মারতে চায়। গীতা আন্টি কি হয়েছে? এক্সকিউজ মি, আপনি কে? ইন্সপেক্টর সাহেব, আমি অনিল কুমার, ডাইরেক্টর কুলদীপ কুমারের বড় ছেলে। এই কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? কি করে লাগলো আন্টির? দেখুন মিস্টার, এনার সন্দেহ যে ইনি পড়ে যাননি, এনাকে কেউ ফেলে দিয়েছে। সিঁড়িতে তেল পাওয়া গেছে, কেউ জেনে বুঝে সিঁড়িতে তেল ফেলে রেখেছিল যাতে ইনি পড়ে যান। তেল? কি বলছেন ইন্সপেক্টর সাহেব? সিঁড়িতে তেল কে ঢালবে? আর তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না। সাহেব, আমি তো বাজার করার জন্য বাইরে গিয়েছিলাম। ম্যাডামের আওয়াজ শুনেই আমি এখানে দৌড়ে চলে আসি। আর স্যার, আমি তো গীতা ম্যাডামের সব জিনিসগুলো গাড়ি থেকে নামাচ্ছিলাম, জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, তুমি জিনিস নামাচ্ছিলে, কিন্তু তুমি খবরদারি করছো কেন? যার কাজ তাকে করতে দাও। আন্টি, আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে অন্য চাইছি কারো যে- রাগ এখানে দেখিও না। আন্টি, আমি সেটা বলছি না, আমি এটা বলতে চাইছি যে এদের জন্য গীতা আন্টির। দেখুন, আমি এখনো নিশ্চিত হয়ে কিচ্ছু বলতে পারছি না যে এটা গীতা দেবীর ভ্রম নাকি। কি বলছেন ইন্সপেক্টর স্যার আপনি? এত কিছু হয়ে গেছে গীতা আন্টির সাথে, এটা শুধু ভ্রম হতে পারে না। দেখুন, আমার পুরোপুরি সন্দেহ যে গীতা আন্টিকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আপনি যা করার করুন, কিন্তু খবর নিন যে এসব কি হচ্ছে এখানে। গলাটা নিচে, আমাকে আমার কাজ শেখাতে আসবেন না। আমার কি কাজ আমি খুব ভালো করে জানি। খবরদার, গীতা আন্টিকে যদি 1 সেকেন্ডের জন্য তোমরা একলা ছেড়েছো না, তো আমি তোমাদের চাকরি থেকে বের করে দেব। মনে থাকে যেন কথাটা। এখন যাও এখান থেকে। গীতা আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আপনি বিশ্রাম নিন। আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও অনিতা আন্টিও এসে গেছেন, তো আপনার দেখাশোনা ভালো হয়ে যাবে। সময় নিয়ে এসেছেন যখন, আই এম শিওর কিছুদিন তো থাকবেনই। কেন? তোমার কোনো অসুবিধা আছে? আর এমনিতেও আমি গীতাকে দেখতেই এসেছিলাম। তুমি তো নিশ্চয়ই চাও না যে আমি এখানে থাকি। যদি আপনি থাকেন তো খুব ভালো হবে, নয়তো আমি তো এখানে এমনিতেই আছি আন্টির খেয়াল রাখার জন্য। আমি এখানে থাকছি না, আজ সন্ধেতেই আমি পুনা চলে যাব। আমি তোমাদের ফ্যামিলি ডাক্তার অনিল। এই জন্য পরামর্শ দিচ্ছি যে এখনো পর্যন্ত সব কিছু কন্ট্রোলে, কিন্তু রবিকে এই ডিপ্রেশন থেকে বাইরে আসতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো হিট আর ফ্লপ লেগেই থাকে, ইটস আ পার্ট অফ দ্য গেম, এ তো চলতেই থাকবে। এই সব কিছু নিয়ে এত বেশি ভাবলে এ তো মুশকিল হয়ে যাবে। আই আন্ডারস্ট্যান্ড ডক্টর, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন। আমি কথা বলছি, রবির সাথে কথা বলছি। থ্যাংক ইউ। টেক কেয়ার। রবি, শুনি ডাক্তারবাবু কি বললেন? কেন এরকম করছিস নিজের সঙ্গে? তোর কি এসে যায়? আমি নিজের সাথে যা খুশি করতে পারি। তোর তো এমনিতেও কোনো জিনিসের প্রতি খেয়াল নেই। ওই মহিলাটা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে আর নিজে খুব সুখে আছে, আর তুই এখনো ওর সাহায্যের জন্য লেগে আছিস। কি দরকার ছিল তোর ওকে দেখতে যাওয়ার? পাই তো ভেঙেছিল না, মনে তো যায়নি। তুই এত সহজে সবকিছু কি করে ভুলে যাস? ওই মহিলাটার কারণে আমাদের মাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ওই মহিলাটার জন্য আমরা বাবার ভালোবাসাটুকু পাইনি। প্লিজ, আপনি আমাকে দেবেন না। রবি, তোমার কি প্রবলেম? বাবা, তুমি কেন আমাদের সঙ্গে থাকো না? মা সারাদিন তোমার জন্য কাঁদতে থাকে,
তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? বাজে কথা বন্ধ করো, খাবার খাও চুপচাপ। আমি সব জানি। তুমি কেন মাকে ছেড়ে চলে আমি গেছো? না, বরং তোমার মা আমাকে ছেড়ে গেছেন। উনি সমস্ত সম্পর্ক শেষ করেছেন। তার কারণ তুমি একে বাড়িতে নিয়ে এসেছো। How dare you say this? How dare you talk about her like this? How dare you open your mouth, you rascal? বাবা তুমি ওকে ক্ষমা করে দাও। রবি, বাবার কাছে ক্ষমা চাও, আর গীতা আন্টির কাছেও। মাই আমাদের এখানে লাঞ্চ করতে পাঠিয়েছে। সরি। মনে পড়েছে কিছু? আমাদের বাবা আমাদের সঙ্গে সব সময় অন্যায় করেছিল। প্রথমে আমাদের মায়ের সঙ্গে, তারপর আমাদের সঙ্গে। ওই মহিলাটার ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছিল যে ওনার কিছু মনেই থাকলো না। 50 কোটি টাকার বাংলো সোজা ওনার নামে করে দিল। আর আমরা কি পেলাম? শুধু একটা ছোট বাড়ি। যখন আমি ভাবি তখন আমার রক্ত গরম হয়ে যায়। তুই বাঁচতে চাইলে বাঁচ এই অপমানের সাথে। আমি সহ্য করতে পারবো না। যাই হোক, যদি আমার পাটা অ্যাক্সিডেন্টে খারাপ না হতো তাহলে আমার এই হাত দিয়ে ওই মহিলার গলা টিপে ধরতাম। বেশি হাই হাই করার দরকার নেই রবি, রিল্যাক্স। আর এমনিতেও এখন ওই মহিলা বেশি দিন বেঁচে থাকবে না। সীমা, তোমাকে এই কাজটা করতেই হবে। ইনফ্যাক্ট এই কাজটা তুমি করতে পারো সীমা, অ্যান্ড ডোন্ট ওয়ারি, বাকি সব কিছু আমি সামলে নেব। পাক্কা না? তুমি সবকিছু সামলে নিতে পারবে? তুমি তো এমনিতেই বিবাহিত, আর আমাকে তো বিয়ে কখনোই করবে না। তাহলে এসব করে কি লাভ? কেন করব না? নিশ্চয়ই করব। আর এমনিতেও আমার স্ত্রী কোথায় আছে? বিচারি কবে পালিয়ে গেছে। ও ইংরেজ ছিল না, ওর এই দেশটা ভালোই লাগতো না। আর সত্যি বলতে কি, শেষমেশ দেশি কাজে আসে। তো এবার ভাবছি যে এইবার দেশের ওপর ট্রাই করি। অ্যান্ড বিলিভ মি, দেশের সীমা কখনো ক্রস করব না। ইনফ্যাক্ট সীমার সুরক্ষার জন্য বাঁচব আর মরব। সীমা, সীমা বাইরে কে? আরে একটু আগেও আমি কারোর গলার আওয়াজ শুনেছি। আরে দেখ না। ম্যাডাম, কিসের আওয়াজ? এখানে তো কেউ নেই ম্যাডাম, আমি তো একাই আছি আমার রুমে। আপনি চাইলে ভেতরে এসে দেখতে পারেন। না না, আমি ঘরের থেকে বেরোবো না। আর শোন, তুই না দরজাটা লক করে নে ভেতর থেকে, আর তুইও ঘুমিয়ে পড়। ঠিক আছে ম্যাডাম, আপনিও দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। দেখো সীমা, এই গল্প এখন এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। আর এমনিতেও যতক্ষণ এই গল্প শেষ হবে না, তোমার আর আমার পিকচার রিলিজ হবে না। এই কাজটা করার সঠিক সময় এবার এসে গেছে। বুঝতে পারছো তো? গুড।
ম্যাডাম 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 বড় হতভাগিনী এই মেয়েটি। কুলদীপ কুমার কখনো ওকে বড় হিরোইন হতেই দিল না, না কোনো ফিল্মে কাজ করতে দিল। একে পছন্দও করতে অনেক মানুষ, কিন্তু এনাকে বিয়ে করতে দেওয়া হলো না, এনাকে ফাঁসিয়ে রেখে দিয়েছিল। এনার নামে শুধু এই বাড়িটাই রেখে দিয়েছেন। এখন কার নামে হবে এই বাড়িটা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না গীতা আন্টি আমাদের মধ্যে আর নেই। খুব মানতেন, একদম নিজের ছেলের মতন। এখন দেরি করা উচিত হবে না, অন্তিম যাত্রার সময় হয়ে এসেছে। মিস্টার অনিল, 1 মিনিট। আমার আপনার সাথে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলুন। আমাদের গীতা দেবীর ডেড বডি একটা পোস্টমর্টম করতে হবে। কারণ উনি অনেকবার কমপ্লেন করেছিলেন যে ওনার প্রাণের আশঙ্কা রয়েছে। কোর্টের কাজ শুরু করা হোক। ইওর অনার, এই পোস্টমর্টম রিপোর্ট থেকে স্পষ্ট বোঝা যায় যে গীতা দেবীর মৃত্যু হার্ট অ্যাটাক থেকে নয়, গলা টেপার জন্য হয়েছিল। কিন্তু কাজের মেয়ে সীমার বয়ান থেকে এটা জানা গিয়েছে যে উনি খবরটা সকাল 8:30টায় পান, যখন উনি প্রাতরাশ দেওয়ার জন্য গীতা দেবীর ঘরে গেছিলেন। আর পোস্টমর্টমের রিপোর্টে লেখা আছে যে মৃত্যু রাত্রে 11:30টায় হয়েছিল। এর অর্থ হলো যে খুনি 11:30টার আগে ঘরের মধ্যে ঢুকেছিল আর নির্মমভাবে হত্যা করার পর ফেরার হয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার হলো এরা খুনের ব্যাপারটা টেরও পাননি। এই দুজনের বয়ান পুলিশকে বিভ্রান্ত করতে দেওয়া হয়েছিল। আসলে টাকার লোভে এরা দুজনেই গীতা দেবীকে খুন করেছেন। এই দুজনকে জেরা করার আগে আমি অনিল বাবুকে উইটনেস বক্সে ডাকতে চাইব। অনুমতি দিলাম। অনিল বাবু, হ্যাঁ, আপনি সর্বপ্রথম এই দুর্ঘটনার খবর কবে পান? আগে আমাকে সীমা ফোন করেছিল। হ্যালো হ্যাঁ সীমা, গীতা ম্যাডাম আর পৃথিবীতে নেই। খবর পেতেই সঙ্গে সঙ্গে আমি আমাদের ফ্যামিলি ডক্টর চোগলেকে নিয়ে গীতা আন্টির বাড়ি পৌঁছলাম। আধ ঘন্টাতেই পৌঁছে যাই। চলুন মেনে নিলাম যে ডাক্তার ওনাকে ডেড ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু আপনার কি এই মৃত্যুটা নর্মাল মনে হয়েছিল? যেখানে আপনি জানতেন যে গীতা দেবীর সবসময় এই ভয়টাই ছিল যে ওনার প্রাণের সংকট রয়েছে, আর এই ব্যাপারটার পুলিশ কমপ্লেইন্টও উনি করিয়েছিলেন বেশ কয়েকবার, তাও আপনি পোস্টমর্টেম করাটা প্রয়োজন মনে করেননি? স্যার, আই থিঙ্ক এই প্রশ্নটা আপনার ডক্টর চোগলেকে করা উচিত। ডক্টর উনি, আমি নই। একদম ঠিক, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, এবার আমি ডক্টর চোগলেকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আপনি ওনার ফ্যামিলি ডক্টর ছিলেন, রাইট? আগে হ্যাঁ, কুলদীপ বাবুর পুরো পরিবারের ডাক্তার তো গীতা দেবীরও ডাক্তার। অনেক বছর ধরে ওনার কেসটা আমার কাছেই ছিল। গীতা দেবী হার্টের পেশেন্ট ছিলেন। আমি ওনাকে সবসময় পরামর্শ দিতাম হাসি খুশি থাকতে, স্ট্রেস যাতে না নেন। যখন আপনি ওনার মৃত্যুর ব্যাপারে জানতে পারলেন, তখন আপনি পোস্টমর্টেম করার পরামর্শ দেননি কেন? দেখুন উকিলবাবু, যেভাবে ওনার মানসিক অবস্থা অবনতির দিকে দিনের পর দিন যাচ্ছিল, তাতে এই ধরনের মৃত্যু স্বাভাবিক। আর তাছাড়া ওনার দেহে এমন কোনো আঘাতের চিহ্নও ছিল না যে আমি ওনার পোস্টমর্টম করি। ওই অবস্থায় যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। হ্যাঁ, কিন্তু যদি পোস্টমর্টম রিপোর্টে এটা প্রমাণিত হয়ে যায় তো আই এম রিয়েলি সরি। দিস হ্যাপেন আনইনটেনশনালি। আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন।
ইওর অনার, এবার আমি গীতা দেবীর বাড়িতে কাজ করা দীপুকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। দীপু, আপনি গীতা দেবীর মৃত্যুর খবরটা কখন পান? স্যার, আমি কিচেনে কাজ করছিলাম, তখন আমি হঠাৎ সীমার চিৎকারের আওয়াজ শুনলাম আর আমি দৌড়ালাম। কি হচ্ছে সীমা? দীপু দীপু ম্যাডাম ম্যাডাম মারা গেছেন। এটা তো সকালের কথা। রাত্রে 11:30টার সময় তুমি এমন কি করছিলে যখন ওনার খুন হয়, একই বাড়িতে থাকা সত্ত্বেও তুমি কিচ্ছু শুনতে পেলে না? স্যার, এটা কি করে জানতে পারতাম? সন্ধে হতেই গীতা ম্যাডাম নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতো, সে যাই কিছু হোক না কেন। দরজা সকালেই খুলতেন। এখন আপনিই বলুন স্যার, ওই বন্ধ ঘরে ঢুকে আমি কি করে মারতে পারবো? আমি বলছি, তুমি ওনার ঘরে ওনাকে সেই সব জিনিস খাওয়াতে যেতে যেটা ডক্টর ওনাকে খেতে বারণ করেছিল। এটা করে তুমি ওনার মন জয় করে রেখেছিলে, আর সেই রাতেও তুমি এমনই একটা জিনিস নিয়ে ওনার ঘরে গেছিলে। ম্যাডাম ম্যাডাম দেখুন, আপনার জন্য আমি রসমালাই এনেছি। আচ্ছা, রসমালাইটা তো ভালোই মনে হচ্ছে, আগে খাও তুমি। ঠিক আছে ম্যাডাম, আমি খেয়ে নিচ্ছি। দাও। কেমন কথা বলছেন স্যার? আমি তো শেষ হয়ে গেলাম স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ইওর অনার, এবার আমি এই কেসের পরের সাসপেক্ট সীমাকে কিছু জিজ্ঞাসা করার অনুমতি চাইব। জিজ্ঞাসা করুন। সীমা, এটা কি সত্যি যে গীতা দেবী আপনাকে পছন্দ করতেন না? তা সত্ত্বেও গত 5 বছর ধরে আপনি অবিরত ওখানে কাজ করে চলেছেন কেন? গীতা ম্যাডাম যখনই রেগে যেতেন আমার উপর, তখনই আমাকে উল্টোপাল্টা কথা বলে দিতেন। আমারও রাগ হতো, ভাবতাম কাজ ছেড়ে চলে যাব। তারপর ভাবতাম যে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে এরকম খিটখিটে তো হতেই পারে, আর আমি যদি চলে যাই তাহলে ওনার খেয়াল কে রাখবে। এই জন্য আমি যাইনি, থেকে গিয়েছিলাম। আচ্ছা, আপনি এটা বলুন, আপনার কথাতে কি গীতা দেবী রাতের বেলা নিজের ঘরের দরজা খুলতে পারতেন? না সাহেব, শুধু আমি কেন, কেউ বললেই উনি দরজা কখনোই খুলতেন না। ওল্ড এজে প্রায়শই এটা হয়ে থাকে ইওর অনার। এই সময় স্মৃতিশক্তি ক্ষীণ হতে থাকে, ছোট ছোট কথা ভুলে যাওয়াটা নর্মালি মনে করা হয়। ডক্টর চগলেও এটা বলেছেন যে গীতা দেবীর মানসিক অবস্থা খারাপ ছিল। হতে পারে যে সেই রাতে গীতা দেবী দরজা বন্ধ করতে ভুলে গেছিলেন, আর এরা দুজনে বেশ কিছু সময় ধরে ওনাকে খুন করার ছুতো খুঁজছিলেন। বিড়ালের ভাগ্যে শিকে ছিড়ল আর ওনারা সেই সুযোগটা পেলেন। এই আপনি কি বলছেন? আমি কেন মারবো ম্যাডামকে? ম্যাডামকে মারার আমার কি কারণ থাকতে পারে? কারণ আছে ইওর অনার, এই হলো সেই কারণ। পুলিশের তদন্তের সময় সীমার ঘর থেকে এই সব পাওয়া গেছে। একটা সাধারণ চাকরানির ঘরে এত দামি গয়না কোথা থেকে এলো? জজ সাহেব, এই আমার গয়না, আমার টাকায় আমি এগুলো কিনেছি, আমি চুরি করিনি। তুমি চুরি করেছো? কিভাবে চুরি করেছো আমি বলছি গীতা দেবীর ঘর থেকে। না জজ সাহেব, আমি ম্যাডামকে খুন করিনি। এই সব গয়না আমার, এসব আমি কিনেছি। আপনি চাইলে আমি এগুলো রসিদ দেখাতে পারি। আর ওই রাতে আমি অনিল সাহেবের সাথে ছিলাম। এসব আমার মাথা ঠিক আছে তোমার?
এসব কি বলছো তুমি? ইয়ে অনা মিথ্যে কথা বলছে। আমি নিজের বাড়িতেই ছিলাম। সাহেব আপনি মিথ্যে বলছেন। ওই রাতে আমি ছিলাম আপনার সঙ্গে 11:30টার সময়। আপনি সবাইকে কেন সত্যিটা বলছেন না? বলুন না সাহেব, বলুন না। ইওর অনার, এবার আমি মিস্টার অনিল কুমারকে আবার উইটনেস বক্সে ডাকবার পারমিশন চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। এইবার সীমা একদম ঠিক বলছে। অনিল কুমার সত্যিই বাড়িতে ছিলেন না। আর এই যে গয়নাগুলো আপনি দেখছেন, পুলিশের তদন্তের পর আমরা জানতে পেরেছি এগুলোর পেমেন্ট এনার ক্রেডিট কার্ড দিয়ে হয়েছে। আসলে অনিল কুমার আর সীমার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। আর অনিল কুমারের বিল্ডিংয়ের ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ইনি প্রত্যেক দিন রাত 10টার সময় বাড়ি থেকে বেরোন আর 1:30টার সময় ফেরেন। আর সেই মানুষটা যার ছায়া দেখে আর যার আওয়াজ শুনে গীতা দেবী নিজের প্রাণ নিয়ে ভয় পেতেন, সে আর কেউ নয়, সে অনিল কুমার নিজেই। ইওর অনার, অনিল আর সীমা এই দুজনে মিলেই গীতা দেবীকে খুন করেছে। এটা সত্যি নয় জজ সাহেব, এটা সত্যি নয়। হ্যাঁ, আমি মানছি যে সীমা ওই রাতে আমার সাথে ছিল। আমি কোনো খুন করিনি জজ সাহেব, আমি নির্দোষ। আই অবজেক্ট ইওর অনার। এই যে আমাদের পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন, উনি চিৎকার করে এই কেসটাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এনার কাছে কোনো প্রমাণই নেই এটা প্রুফ করার জন্য যে এনাদের দুজনের মধ্যে একজন গীতা দেবীর মার্ডার করেছে। প্রমাণ আছে জজ সাহেব, এই লেটার্স। দেখুন, আপনার যা কিছু বলার উইটনেস বক্সে এসে বলুন। আজ্ঞে। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমার বোন গীতা আমাকে মাঝে মধ্যেই চিঠি লিখত। এগুলো হলো কিছু পুরো আর অর্ধেক চিঠি। জজ সাহেব, গীতা আমাকে চিঠিতে প্রায় লিখত যে কুলদীপের ছেলেদের থেকে ওর বিপদ হতে পারে। হ্যাঁ, অনিল ওর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু ও ভালো করে জানতো যে এই অনিল একদিন ওর মৃত্যুর কারণ হবে। ইওর অনার, আমি অনিতা দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এটা বলুন যে আপনি থাকেন কোথায়? আগে পুনা। পুনা, আচ্ছা। তো আপনি যবে থেকে এখানে এসেছেন তবে থেকে ফিরে যাননি? না, তারপর থেকে আমি ফিরে যাইনি। আর যতদিন না আমার বোনের খুনির সন্ধান মিলবে আমি ফিরে যাবো না। আচ্ছা, কিন্তু আপনাকে তো বলা হয়েছিল যে আপনার বোনের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছিল। তো আপনি কাউকে সন্দেহ করেননি? আপনার এটা মনে হয়নি যে আপনার বোনের বডি পোস্টমর্টম হওয়া উচিত? আগে ওই না না, খুবই অদ্ভুত ব্যাপার এটা। আপনার বোন পরিষ্কারভাবে চিঠিতে লিখে গেছিলেন যে ওনার কারোর উপর ভরসা নেই, কারেক্ট? আগে হ্যাঁ। ভরসা করতেন না তার মানে এই হলো যে উনি কারোর জন্যই দরজা খুলতেন না। হ্যাঁ, কিন্তু বলুন আপনি আমাকে। আর কারোর জন্য যদি দরজা নাই খুলতেন তাহলে মাঝরাতে অবশ্যই খুলতেন না। আগে হ্যাঁ। এটাই লিখেছিলেন তো চিঠিতে? আর চিঠিতে এটাও লিখেছিলেন যে ওনার অনিল কুমারের থেকে প্রাণের সংশয় ছিল। হ্যাঁ, কিন্তু তাহলে অনিল কুমারের জন্য নিশ্চয়ই দরজাটা খোলেননি। তাহলে এটা খুবই পরিষ্কার যে যদি আমার আপনার থেকে প্রাণের ভয় থাকে আর আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে আমি আপনার জন্য দরজা খুলবো না, রাইট? আগে হ্যাঁ। উনি যদি কাউকে ভরসা করে থাকেন তাহলে সেটা একমাত্র আপনাকে। সত্যি কথা এটা? আগে হ্যাঁ। আর যদি উনি দরজা খুলতেন তাহলে আপনার কথায় যে কোনো সময় আপনার জন্য দরজা খুলতেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি বলতে কি চাইছেন? এক্স্যাক্টলি, আমি যেটা বলতে চাই সেটা আমি এখন বলেই ছাড়বো। ইওর অনার, আসলে এনার বোন গীতা দেবী মৃত্যুর আগে একটা নিজের জন্য উইল বানিয়ে যান। আর ওই উইলে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে ওনার মৃত্যুর পর ওনার সব প্রপার্টি অনিতা দেবীর হাতে চলে যাবে। আর এই কথাটা উনি চিঠি লিখে অনিতা দেবীকে জানান। আর যখনই অনিতা দেবী ওই চিঠিটা পান তখন উনি 1 বছরের একটা প্রস্তুতি নেন। আর উনি এটা জানতেন যে অনিল কুমারের ওপর গীতা দেবীর যে সন্দেহ আছে উনি ওই সুযোগটা কাজে লাগান এবং তার সন্দেহ আরো বাড়িয়ে দেন। আর অনিতা দেবী
ওই দিন যে তেলের ওপর পা পিছলে গীতা দেবী বাড়ির মধ্যে পড়ে যান, সেই ঘটনাও আপনার সাথে সম্পর্কিত হতে পারে। তারপর আপনি ওনার চোটে মলম লাগান, হ্যাঁ, আর ওনার সন্দেহটাকে আরো বাড়িয়ে তোলেন। আরে 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 উনি আমাকে ফাঁসাচ্ছে। আমি ফাঁসাচ্ছি না, এটা প্রমাণ বলছে অনিতা দেবী, এটা আপনার বিরুদ্ধে প্রমাণ বলছে। আর আপনার সাথে এই কাজে দীপুও জড়িত আছে, কারণ দীপুই একমাত্র ব্যক্তি যে জানতো যে গীতা দেবী কখন ঘুমোতে যেতেন, কখন উঠতেন, কার জন্য দরজা খুলতেন, কার জন্য দরজা খুলতেন না। আর ইওর অনার, সেই রাতে এরকমটাই হয়। ইনি গীতা দেবীর বাড়িতে যান এবং গীতা দেবীর নাম ধরে গীতা দেবীকে ডাকেন। কে ওখানে? আমি অনিতা, দরজা খোল। আর গীতা দেবী এনার গলার আওয়াজ পেয়ে নিজের দরজাটা খোলেন। ইনি ভেতরে যান এবং প্ল্যান অনুযায়ী উনি গীতা দেবীকে নিজের কথায় ভোলান এবং দীপু ওনাকে খুন করে দেয়। আর তারপর অনিতা দেবী বাড়ি থেকে বেরিয়ে যান। আর ঠিক সেই সময় অনিল কুমারও ওই বাড়িতে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি সীমার সাথে নিজের জগতে মগ্ন ছিলেন। আর উনি এটা টেরও পাননি যে ইনি গীতা দেবীকে খুন করেছেন। আর যখনই ইনি বাড়ি থেকে বেরিয়ে যান, তখনই অনিল কুমারও ওই বাড়ি থেকে বেরিয়ে যান। সাহেব, এ মিথ্যে বলছে। আমার বোন গীতা নিজে লিখেছিল যে ওর অনিলের উপর সন্দেহ আছে। এই আমাকে ফাঁসাচ্ছে আরে আমি সাহেব। আপনাকে ফাঁসাচ্ছি না অনিতা দেবী, এগুলো প্রমাণ বলছে। হ্যাঁ, আপনি যেই চিঠি এখন কোর্টে পেশ করলেন না, যে লেটারগুলো আপনি পেশ করলেন, সেগুলো আপনি খুব তাড়াতাড়ি পেশ করে দিলেন। অনিতা দেবী, আপনাকে তো বলা হয়েছিল যে আপনার বোনের ন্যাচারাল ডেথ হয়েছে, তাহলে লেটার্স নিয়ে আপনি কেন এলেন মুম্বাই? আর আপনি এক্ষুনি কোর্টকে এটা বললেন যে আপনি খুব তাড়াহুড়ো করে চলে এসেছেন মুম্বাই। তাড়াহুড়োর মধ্যে কি করে ভাবলেন যে আরে আরে এই চিঠিগুলো তো রাখতে হবে আমার কাছে? হ্যাঁ, কারণ আপনি জানতেন, আপনার সন্দেহ ছিল যে অনিল কুমার প্রমাণের ভিত্তিতে কোর্ট থেকে মুক্তি না পেয়ে যায়, সেই জন্য আপনি এই সব চিঠি আপনার কাছে রেখেছিলেন, ঠিক কি না? না 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 সাহেব, ইনি আমাকে ফাঁসাচ্ছেন আমাকে। অনিতা দেবী, আপনি নিজেই ফেসে গেছে নিজের বানানো জালে। আরেকটা ইন্টারেস্টিং কথা আমি কোর্টকে বলতে চাই, ইওর অনার, এই যে দীপু, ও অনিতা দেবীর জন্য কাজ করে, হ্যাঁ কি না? আর অনিতা দেবী, আপনি তো জানতেন যে আপনার বোনের মৃত্যুর পর ওনার সব বাংলো প্রপার্টি সব তো আপনিই পেতেন। কত তাড়া ছিল আপনার, এরম করে আপনার প্রপার্টি চাই, সেই জন্য আপনি আপনার বোনকেই। আর গীতা দেবীর বাড়ির ফোন কলের রেকর্ড অনুযায়ী প্রতিদিন রাতে 12টার আশেপাশে ওনার বাড়ি থেকে অনিতা দেবীকে ফোন করা হতো। আর ওই ফোনটা গীতা দেবী করতেন না, কারণ গীতা দেবী তো রাত 8:30টার সময় নিজের ঘরে শুতে চলে যেতেন। তার মানে এই হলো যে ফোন কলগুলো ওই বাড়ি থেকে হতো, সেগুলো দীপু করতো অনিতা দেবীকে। আর খুনের রাত্রে একটাও ফোন কল হয়নি ওখান থেকে। আর আজব ব্যাপার এটাই যে যদি একটা ফোন নাই হয়ে থাকে, তাহলে ইনি ফোনে কি করে খবর পেলেন ওনার বোনের ডেথের? এবার বাকি পুরো সত্যি ঘটনাটা আপনি নিজেই বলবেন নাকি আমি বলবো? আমি মেরেছি আমার বোন গীতাকে। আর এর আগেও আমি ওকে মারবার চেষ্টা করেছিলাম। দিদি, কাজ হয়ে গেছে, কিন্তু সীমাও বাড়িতে নেই। কেউ জিজ্ঞেস করলে কি জবাব দেব? আমি আছি না তোমার সাথে। কোর্ট অনিতা হংসরাজ আর দীপুকে গীতা হংসরাজকে হত্যার দায়ে দোষী পাওয়ায় আইপিসির ধারায় 120B ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধিক ষড়যন্ত্র, 34 কমন ইন্টেনশন
মিলিতভাবে ষড়যন্ত্র 191 থেকে 195, ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্সেস ইন কোর্ট অ্যাগেনস্ট পাবলিক জাস্টিস, মিথ্যে সাক্ষী এবং জনতার ন্যায়ের বিরুদ্ধে আদালতে অপরাধ, আর 302 হত্যার জন্য দীপুকে 25 বছর এবং অনিতা হংসরাজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল এবং সীমাকে নির্দোষ মনে করে সসম্মানে মুক্তি দিল। Congratulations, you did a great job today. থ্যাংক ইউ সো মাচ